নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, শিলিগুড়ি শহরে আমরা খুব ভালো আছি। আজকে 17ই আগস্ট। আজকের দিনটা খুব বিশেষ একটা দিন, যদিও ঠিকঠাকভাবে পালন করতে জানলে সব দিনই খুব বিশেষ দিন, কিন্তু আজকের দিনটার একটা মাহাত্ম্য তো আলাদা রকমের রয়েছে, যার ফলে আমার মনে হলো যে স্নান করে পুজো করার ঠিক আগ দিয়ে আপনাদের সাথে একটুখানি সামনে আসা যাক। মন্দিরেতে প্রচুর পরিমাণে ঘণ্টার ধ্বনি এবং সব কিছু এতক্ষণ ধরে শুনছিলাম, তো এখন একটুখানি সেটা কমেছে। আর এটা হচ্ছে শিবের পাড়া। আগের দিনে ভয়েসের খুব দাপটে, মানে সরি ভয়েস বলছি, মানে মিউজিকের দাপটে আপনারা শুনতে পাননি সেদিন যেটা বলেছিলাম যে এটা কিন্তু শিবের পাড়া, কিন্তু দেখুন দেখি এখন কিন্তু আজানটা একটু হলে শোনা যায়, কিন্তু আজানের ধ্বনিটা কমিয়ে দেওয়া হয়েছে, আগের মতো অত জোরালো নয়। কিন্তু কোথাও না কোথাও এক ফোঁটাও কিন্তু কোনো মাইকের আওয়াজ নেই। মন্দির থেকে কিন্তু মাইক সত্যি সত্যি সরে গেছে, কেউই এক চোখ বন্ধ করে বোধহয় কিছু করছে না। তো এখন মোদ্দা কথা হচ্ছে যে আমি মন্দিরে যাব ভেবেছি, তবে শুধু প্রণাম করতে যাব, জপ করতে যাব। উপাচার সেগুলো আমি বাড়ির ঠাকুরকেই করব, সেগুলো আমাদের প্রতিষ্ঠিত শিব, বিশেষ করে নিচের শিবটা তো বটেই। ইনফ্যাক্ট নিচের শিবটাই, ওপরের শিবটা তো আমি জাস্ট রেখেছি, কিন্তু নিচেতেই আমি পুজোটা দেবো। দিয়ে তারপর শুধু প্রণাম করতে যাব, কারণ মন্দিরে ভীষণ ভীষণ ভিড়। আর ভিড় তথা সেলফি তোলা এসবগুলোই বেশি হয়, ভক্তির থেকে বেশি হুজুগই বেশি। তা যার ফলে ওখানে গিয়ে আর ওই উপাচার করবো না, একটু মহাদেবের সামনে হার্ডলি যেটা করতে পারি, একটা প্রদীপ বা মোমবাতি কিছু একটা ধরিয়ে দেবো, দিয়ে একটু জপ করবো, ব্যাস ওইটুকু করতেই যাব। তো অবশ্যই বাড়ি থেকে দুপা দূরে, এদিকেও শিব মন্দির, ওইদিকেও শিবের ঠাঁই, যে কোনো একটা জায়গায় গেলেই হয়। এই মন্দিরটাতে বড্ড বেশি ভিড় হয়, তা এটাতেও যেতে পারি, দেখি। আবার ভাবছি যে জল দেবো না, আবার মনে চাইলে হয়তো দিতেও পারি। তো এখন আপাতত উপরের পুজোটা সেরে নিয়ে তারপর নিচে পুজো করে তারপর যাব হচ্ছে মন্দিরে। আজকে শ্রাবণের শেষ সোমবারে ভাবছি এই দুটো চুড়ি পরবো, কারণ এটা আমি পেয়েছিলাম হচ্ছে ইয়েতে গেছিলাম কর্ণাটকে, সেখানে বেড়াতে গেছি আগের বছর পুজোতেই আর কি, হাম্পি ঘুরতে গেলাম না, সেখানে একটা মন্দির আছে, নামটা মনে নেই, সেখানে মা ভবানীর প্রসাদই হচ্ছে এই চুড়ি দুটো, প্রসাদ হিসেবেই দিয়েছিল। তাই জন্য এই চুড়ি দুটো আজকের দিনটাতের জন্যই শুধু পরবো। কাঁচের চুড়ি তো খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, তো পরে নিই। পরে তো নিলাম। জীবনে কোথায় মা, শাশুড়ি মা কোনো দিন এগুলো পরেননি, আমিও কোনো দিন পরিনি শ্রাবণ মাসে সবুজ চুড়ি, এবার পরলাম। যাই হোক, একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য হলেও ঠিক আছে। মামনিটাকে বলেছিলাম, এটা সিরিয়াসলি নিয়ে এসেছিলো, সেগুলো অবশ্য পড়িনি, কিন্তু ঠিক আছে, সবাই পড়ছে, আমিও পড়ি। বন্ধুরা, দীর্ঘক্ষণ পরে আবার এলাম আপনাদের সামনে। করে বাপরে, জায়গাটাকে কি সুন্দর লাগছে, তবে ওই জায়গাটা একটা ধোঁয়া ধোঁয়া একটা কি একটা যেন হচ্ছে, ওদিকে কোনো ধোঁয়া হচ্ছে। চট করে এই গাছটাকে না খালি চোখে পাহাড় পাহাড় ঠাউর হচ্ছিলো, মানে এক নজর দেখে মনে হলো এটা বুঝি পাহাড়, পরে বুঝলাম যে না, এটা গাছ। বহুদিন ধরে গাছটাকে দেখছি, কিন্তু হয় না দৃষ্টি বিভ্রম, তাতে চট করে মনে হচ্ছিল পাহাড়। যাই হোক, আজকে আমাদের অলকাদি 9:30টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে গেছে। মামুনি অনেক সকালবেলা এসেছিলো, সেও কাজ করে দিয়ে চলে গেছে। বিকেল হয়ে গেছে, বুঝতেই পারছেন, এখন 5:45 মতো বাজে, সব জামাকাপড় তোলা হয়ে গেছে। তারা সব এত তাড়াতাড়ি কাজ করে দিয়ে গেছে কারণ আজকে ওদের ওই যে বাড়িটা ভেঙে দিয়ে যাবে, সেই যে উচ্ছেদের নোটিশটা এসেছিলো, সে ডেটটা হচ্ছে আজকে। এনজিপির ওখানে একটি অফিসে ওদের কাছে দেখা করতে বলেছিল, যে ওরা আজকে কারণ দর্শাবে যে কেন ওদের বাড়িটাকে রাখতে হবে, কেন গভর্নমেন্ট নিজের জায়গা নেবে না। তা আলপনাদিদের বাড়িতে, আলপনাদি আমাদের বাড়ি এসছে কাজে, কারণ ওই জায়গাটা আলপনাদির নামে নয়, বৈধ উত্তরাধিকারী ওই জায়গা। যদি ওটা রেলের জায়গা, বৈধ উত্তরাধিকারী বলে কিছু হয় না, কিন্তু তবুও ওটা হচ্ছে আলপনাদির দিদির নামে। তা আলপনাদির দিদি গেছিলো, ওরা সবাই আজকে ওখানে গেছিলো দরবার করতে। তারপর কি হলো সেটা মামুনি আসলে জানতে পারবো। মাঝখানে একদিন হয়েছিল এই একটা কোনো একটা জায়গাতে এদেরকে একটু ডেকে পাঠিয়েছিল এইটা বলবার জন্য যে ওদের নাকি একটা, যদি ওরা ভোটে জেতায় তাহলে এই যে এটাকে কি বলে, এফসিআই গোডাউনে যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই যে আর একটা, ওটার ওই দিকটা অনেকটা জায়গা খালি আছে, ওইখানে নাকি ওদের বসাবে, তবে তার জন্য ভোটে জিততে হবে। তাই এরা বলেছিল যে ঠিক আছে দেবো, কিন্তু আপনারা সেটা লিখিত দিন যে আপনারা ওখানে আমাদের বসতে দেবেন। আর জায়গাটা তো অনেকটা, মানে বাগড়াপুর বস্তিটা অনেক বড়, ওইটুকু জায়গার মধ্যে ধরবে না, সেটা ওরা দিতে রাজি হয়নি। তার মানে যেটা বোঝা যাচ্ছে, এখন যতদিন পর্যন্ত ভোট না হচ্ছে বোধহয় এদের উচ্ছেদ করবে না। কিন্তু যারা মোটামুটি তাও একটু বুদ্ধি টুদ্ধি রাখে, তারা নিজেদের জায়গা করে নিয়েছে বা নেওয়ার মতো অবস্থায় চলে এসেছে বা চেষ্টা করছে, কারণ এটার কোনো ভরসা নেই। ওইটুকু জায়গায় এত বড় এত লোকের সাথে যদি ওরা থাকে খুব গিজিগিজি করি, কিন্তু তাও হবে না। আজান শুরু হলো।
সৌভাগ্যক্রমে আজকে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, পাহাড় দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে। এগুলো সমস্ত মেঘ। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে, এই যে পাহাড়। এই দিকটা তো ঝাপসা ঝাপসা পাহাড় দেখা যাচ্ছে। আর এমনিতে আকাশটাকে জাস্ট একবার দেখুন। আমার টুপুর ছোটবেলায় এই আকাশের মধ্যে অনেক কিছু খুঁজে পেত। পক্ষীরাজ ঘোড়া, জাহাজ, হাতি, মানে হাতি, দাঁতওয়ালা হাতি, কত কি যে খুঁজে পেত মেয়েটা আমার। শিশুমন কত কি দেখতে পায়, বড় হয়ে গেলে সেগুলো সব ভোতা হয়ে যায়। আকাশটা অসাধারণ সুন্দর হয়েছে বন্ধু, অসাধারণ হয়েছে। আপনারা তো এখন আজানের ধ্বনি শুনতেই পাচ্ছেন। বিশ্বাস করুন বন্ধু, কোথাও শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো মন্দিরের আওয়াজ কিন্তু নেই। একটু বেরোচ্ছি বন্ধুরা, একটা কাজ আছে সেই জন্য। আমি টুপুর দাদা তিনজনেই বেরোচ্ছি। কাজটা মূলত টুপুরেরই, কিন্তু দুজনে যাচ্ছি। সরকারি কাজ যেহেতু, সন্ধ্যেবেলায় ভদ্রলোক টাইম দিয়েছেন, একদিনেই সব কাজ মেটে না, কালকে হয়তো বা আবার যেতে হবে। তো ঠিক আছে, যাব। তো এখন আপাতত বেরোচ্ছি। আমি কিন্তু দুপুরবেলাতে গিয়ে মন্দিরে প্রণাম করে এসেছিলাম, হাতে মোবাইল নিয়ে যাইনি, খুব তাড়াহুড়ো করেছি। পাশের মন্দিরটাতে গেছিলাম। যখন যাচ্ছি তখন বাড়িতে নিচে গিয়ে দেখলাম আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন দুজন। তারা বললেন, বৌমা এসো, তুমি কোথায় যাচ্ছ, সেখান থেকে যদি সম্ভব হয় তাড়াতাড়ি এসো, তারপর গল্প হবে। আমি খুব দ্রুতই ফেরত চলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর গিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো। ওই কারণেই মূলত আমার আজকে একটুখানি ব্লগটা আবার নতুন করে যখন স্টার্ট করলাম, সেটা প্রায় বিকেল হয়ে গেল আর কি। যাই হোক, এখন বেরোচ্ছি। ভদ্রলোক মাঝে মাঝে একটু পেছনে ফিরে তাকান, আবার মাঝে মাঝে তিনি ভুলেও যান যে পেছনে তার মেয়ে বউ আসছে। বিশেষ করে বউ থাকলে তার ভুলে যাওয়াটা খুব বেশি হয়ে যায়। তিনি কোথায় লম্বা লম্বা পা ফেলে, এমনিতেই খুব স্পিডে হাঁটেন, তারপর পাটা অনেক লম্বা, যার ফলে আমি যে কোথায় পেছনে পড়ে পড়ে যাই। তা যাই হোক, আজকেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। আজকে এমনিতে তো আমাদের শ্রাবণ শেষ, তারপরে আবার সংক্রান্তি শুরু হচ্ছে। দুটোর একসাথে মাহাত্ম্য তো সাংঘাতিক। আজকের দিনটা তো স্পেশাল বটেই। আর এমনি নদীমাতৃক রাজ্যে আমাদের মনসা পূজার একটা তো আলাদা মাহাত্ম্য রয়েছে, কিন্তু আধ্যাত্মিক অর্থ বা রূপক অর্থ সেটা কিন্তু একটু আলাদা বন্ধুরা, জানেন তো? হ্যাঁ, হয়তো বা অনেকেই জানেন, আমি হয়তো একটু বেশি বেশি বলছি, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে মনসা পুজো আমাদের, মানে মনসা দেবীর উপাসনা আমাদের সর্প ভয় থেকে বাঁচায়। সাপ আমাদের কামড়ালে কী হয়, বিষ ঢালে। এই বিষটা কি জানেন তো, রূপক অর্থে, মানে সাপ বা বিষ মানুষের ভেতরে যেটা কাম, ক্রোধ, অহংকার, নেতিবাচক চিন্তা, এগুলো না সব কিছু, মানে মা মনসা সেটাকে রিমুভ করেন। মা মনসা পুজোর আধ্যাত্মিক তথা রূপকার্থক ব্যাপারটা কিন্তু এইটাই বন্ধুরা। মা মনসা আমাদের ভীষণভাবে খুব মানে শান্ত করেন, কাম একেবারে। এই জিনিসটাই হচ্ছে আজকের দিনের মূল। এছাড়াও শ্রাবণ সংক্রান্তি, মানে শ্রাবণের আজকে শেষ দিন, তার সাথেই আবার মানে পয়লা ভাদ্রটাও মানে একেবারে যেটাকে বলে লাগে লাগে চালু হয়ে যাচ্ছে আর কি। তাছাড়াও ঋতু পরিবর্তন, আধ্যাত্মিক যোগ, সেটা তো আছেই। সনাতন সংস্কৃতিতে প্রতিটা সংক্রান্তি তো পুরনোকে বিদায় জানিয়ে নতুন শক্তিকে আবাহন করার একটা বিশেষ দিন। আর এই সময়টাতে তো আমাদের নেচার ভীষণ রকমভাবে চেঞ্জ হয়। আর ভাদ্র মাস অত্যন্ত পবিত্র মাস, ব্রত পালনের মাস মনে করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, বিশ্বকর্মা পুজো হয়, তাই প্রথম দিন থেকেই একটা আধ্যাত্মিক এক রকমের আবহ তৈরি হয় মানে ভাদ্র মাসে, সেটা তো অনস্বীকার্য। বেসিক্যালি আজকের দিনটা হচ্ছে গ্র্যাটিটিউডের দিন। আজকের দিন হচ্ছে কৃতজ্ঞতা জানানোর দিন, প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর দিন। মানে কৃষিপ্রধান সমাজ সংক্রান্তি মানে এই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। আর ভাদ্রের শুরুতে প্রকৃতির নতুন একটা রূপ দেখা যাবে, তাকে তো ঈশ্বরের শক্তি হিসেবেই গণ্য করা হয়। নতুন ফসলের প্রার্থনা, পরিবারের সকলের মঙ্গল কামনা, এই সবগুলোই মানে ব্রত পালনের হিসেবে আজকে ধরা হয়। এমনিতে ধরে নেওয়া হয় যে শ্রাবণ মাসে আমাদের শস্য শ্যামলা হয়ে উঠেছে বসুন্ধরা।
তারপরে ভাদ্র মাসে প্রবল পরিমাণে সমস্ত কিছু মানে ফসল আসল এসবগুলো হবে। কৃষিপ্রধান রাজ্যে, কৃষিপ্রধান দেশে এই সময়টার গুরুত্বটা অসীম। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, এই সময়টাতে ওই প্রকৃতিকেই কৃতজ্ঞতা জানানো। হ্যাঁ, মানে যতটা মূর্তি পূজায় বা কোনো মন্দিরে গিয়ে আপনারা করবেন, নিজের মনে মনে যা পেয়েছেন তাতেই যদি আপনারা গ্র্যাটিটিউড জানান, তাহলে সত্যি সত্যি অনেক 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 বেশি ভালো হবে। এটাই হচ্ছে কথা। আর সত্যি কথা, অনেক কিছুই আজকের দিনে আমি যা বুঝলাম, দেখলাম, অনেকেই অনেক কিছু বলছেন, কয়েকদিন ধরেই দেখছি, কিন্তু আসল কথাটা হচ্ছে কৃতজ্ঞতা। ঈশ্বরের প্রতি যেটুকু পেয়েছি, এটি শুকনো পাতা পেয়েছি, সেটার জন্যও কৃতজ্ঞতা। এটার যে শক্তি, সেটা যারা মানে আহরণ করতে পেরেছেন, তারা দিনে দ্বিগুণ রাতে 4 গুণ উন্নতি করবেন জীবনে। এটাতে তাদের কেউ আটকাতে পারবে না। তবে যারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম বলেছেন, তারা তাদের বিদ্যে নিয়ে বলেছেন, আমি তাদেরটাকে অস্বীকার করছি না, কিন্তু আমি যেটা বুঝেছি সার কথা, আমি কেবলমাত্র কিন্তু সেইটাই আপনাদেরকে বললাম। আর এদিক ওদিক মন্দির মসজিদ এইসবগুলো না করে গরিব মানুষকে সাহায্য করলে, বা তথা যাদের প্রয়োজন আছে, যারা আর্ত, তাদের সাহায্য করলে ভগবান সব থেকে বেশি খুশি হয়। সেজন্য মানে খুব একটা যে প্রথামাফিক ধার্মিক হতে হবে এমনটা নয়। একদিনও মন্দির যেতে হবে না, মসজিদ যেতে হবে না, শুধু গরিব মানুষকে খাওয়ান, পথকুকুরগুলো আছে তাদেরকে খাওয়ান, বা আশপাশে যেটুকু বুঝবেন সেটুকুই করুন। আমি বাবাজি নিম করলি বাবার যে কটা ওই ভয়েস পাওয়া যায়, তার মধ্যে সবগুলোই হচ্ছে খানা খা লিয়া, দিদি ইসকো চায় পিলাও, দাদা উসকো পানি পিলাও, আপকো পুরি মিলা, আপকো থোড়া সা সবজি দু, কেবলমাত্র এটাই। মানে যারা আসছে দেখা করতে, সবাই যেন খেয়ে যায়, দুটি যেন খেয়ে যায়, এইটাই হচ্ছে কথা। যাই হোক, ঠিক আছে। এখন আপাতত আমি হেঁটে এলাম, একটা বেল গাছ কিনলাম। আমাদের বাড়ির বেল গাছটার অবস্থা খুব খারাপ, ছায়া পড়ে গেছে বন্ধু। তো আলপনাদি বলছে কদিন থেকে, আজকে ভাবলাম যে ওখানে গেছি যখন কাছাকাছি, তো বেল গাছটা কিনে নিলাম। 50 টাকা নিল। একটা কলমের গাছ ছিল, 250 টাকা বলছিল, তো ওটা নিলাম না। আমাদের এমনিতে রোদ্দুরে লাগালে বেল গাছটা ভালোই হবে, তাই জন্য 50 টাকার গাছই নিলাম। তারপরে ওরা রিক্সা নিয়ে চলে গেল, আমি একটু হাঁটতে হাঁটতে এলাম, কারণ আমার শ্বশুরমশাই এটিএম দিয়ে দিয়েছেন, টাকা তুলতে হবে। যেখান থেকে ওই কোর্টমোড় থেকে কর্নারটা একদম কাছে। তারপরে জাইটি বলে একটা জিনিস আছে, যেটা ওর দাঁতে একটু সমস্যা হয়েছে, সেটা কিনতে হবে। বিশেষ একটা দোকানে বলে দিয়েছেন, ওখান থেকে কিনতে হবে। সব দূরত্ব বড় অল্প অল্প, তো তাই জন্য আর কি হেঁটে হেঁটেই চলে এলাম। আর তারপরে বাইরে বেরোলাম টুকুরটার জন্য একটুখানি, এটা ওটা সেটা কিনবো না তা তো হয় না। আর এমনিতে এখন আমি কিনতে এসেছি রঙ্গোলি বলে একটা দোকানে বিছানার চাদর। এদের স্টক খুব বেশি থাকে না, একটু পুরনোপন্থী এরা, কিন্তু এদের যদি 10টা থাকে তাহলে 7টাই আপনার পছন্দ হবে বা আমার পছন্দ হবে, এরকম একটা ব্যাপার। টুকুরের জন্য, এটা হোস্টেলের জন্য কিনতে এসেছি একটা বিছানার চাদর। ওদের সাথে পিলো কভারটা নেই, 190 টাকা করে নিল চাদরগুলো, পিলো কভার ছাড়া। পিলো কভার পরে আমার আলাদা করে কিনতে হলো। তা এমনিতে একটাই কিনলাম আপাতত, প্রথমে যেটা একটা দেখিয়েছিল সাদা সাদা রঙের, সেটাই কিনলাম। আর এমনিতে বাকি কয়েকটা অনলাইন অর্ডার করা হয়েছে। সর্বসাগুলো 3-4টে দিয়ে দিলেই আমার মনে হয় যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। কারণ মাঝে মাঝে দেখা করতে আমরা যাব, যেগুলো ওর মনে হবে যে এটা অনেকদিন পাতা হয়ে গেছে, সেগুলো আমরা হয় হাতে করে নিয়ে চলে আসবো। তো এখন আপাতত ফিরছি যখন, তখন দেখছি বাচ্চাগুলো সব খেলছে। মুখার্জিদের বাড়ির দোতলাটা পুরোটা কাঁচ দিয়ে ঘিরে ফেলেছে, কি জোরে জোরে সব ব্যাট করছে, বল করছে। একটা যদি গিয়ে লাগে তাহলে হয়ে গেল। জায়গাটা আসলে ওই তেমাথার একটা জায়গা, তো একটু রাস্তাটা একটু স্পেসটা বেশি, যার ফলে বাচ্চাগুলো এখানেই খেলে। মাঠ নেই, ঘাট নেই, কোথায় যাবে বাচ্চাগুলো, তাই না? তো খেলছে, খেলুক, কারো কোনো ক্ষতি না হলেই হয় আর কি। আজকে কিন্তু আমি জ্বালাইনি, মানে হবান করিনি, কারণ এসে আমার দেরি হয়ে গেছিলো। একটা টাইম থাকে, তো সেটা পেরিয়ে গেছিলো। আজকে আমি সম্রানি কাপ দিয়েছি, এবং কখন দিয়েছি দেখুন, এখনও কীরকম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। আমি দুবেলাই আজকে সম্রানি কাপই জ্বালালাম। সপ্তাহে 1-2 দিন ওই হবান যেটাকে বলে, সেটা বাদ দেওয়াই যেতে পারে। সেই জন্যই আর কি সাহসটা করলাম। কোনো কোনো সপ্তাহে হয় আমি প্রত্যেক দিনই চালাই, মানে প্রত্যেক সপ্তাহের 7 দিনই হয়। আবার কখনো কখনো 1-2 দিন বাদ যেতেই পারে, অসুবিধা থাকলে। বাইরে বেশ হাওয়া দিয়েছে, আর কি দুর্যোগ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, বাপরে বাপ, ভয়ই লাগছিল দেখে। মেঘ ডাকা শুরু হলো, মেঘ ডাকছে না, মোটর বাইকগুলো যাচ্ছে। এখন বুলেটগুলো এমন যায় না, দূর থেকে বোঝাই যায় না যে মেঘ ডাকছে নাকি বাইক যাচ্ছে। এটা গুড়গুড়ানি হলো বটে, কে জানে। তবে আকাশে খুব মেঘ আছে, এটা ঠিক। আর একটা ঝিরঝিরে হাওয়াও দিচ্ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আমাদের দরজাগুলো নিজে নিজে দামাম দারাম বন্ধ হয়ে যাচ্ছে। আমি পোস্ট দিয়েছিলাম, যাতে করে আমি লিখেছিলাম যে কী ধরনের শর্টস আপনারা দেখতে চান। মানে কথা বলার এত তারা যে ক্যামেরাটা সেট করে নিয়ে যে জ্বালাবো, এটা হচ্ছে না। শোবো আসলে তাড়াতাড়ি, কয়েকদিন আমার রাত্রে ঘুম হচ্ছে না। আমার আজকে এবার প্রবল ঘুম পেয়েছে। তো ব্লগটাকে এন্ড করে নিই। আর ব্লগগুলো এডিট করাটা আজকে আর সম্ভব না, কালকে করে নেবো। তো যেটা বলছিলাম যে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, অনেকেই অনেক রকম
বলেছেন, কিন্তু আমি শর্টস ভিডিও করতেই পারছি না, কন্টেন্টের কথা ভাবতেই পারছি না। যদিও শর্টস ভিডিও হয় অল্প সময়ের জন্য, কিন্তু সব দিক আমি খুব একটা ভালো মাল্টিটাস্কিং করতে পারি না, এটা তো আমার একটা সমস্যা বটেই। সেই জন্যই আর কি হয়ে উঠছে না। তবে আবার দেখি মেয়েকে কোথাও একটা স্থির করে দেওয়ার পর তারপর আবার নতুন করে চালু করবো। যাই হোক, সেখানেতে অনেকেই জিজ্ঞেস করেছেন, দেখলাম অনেকেই বলেছেন তোমার প্যারানর্মাল স্টোরি তুমি বলো। আমি তো ওটা বলবো না, আমি ঠিকই করে নিয়েছি, কারণ ওই সবগুলো ব্লগে বলা মানে তারা সব জায়গাতে যেতে পারে, তারা জানতে পারে যে কোথায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে। তর্কের খাতিরে আপনি ধরুন একটা ক্ষমতা চলে এলো, যেখানে নিয়ে আপনাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আপনি শুনতে পাবেন, পৌঁছে যেতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সেটা খুব স্বাভাবিকভাবেই আপনি সেখানে কান করবেনই, যে কি বলছে দেখি তো আমার নামে। তা এই জিনিসগুলো প্রেজেন্সটা যেহেতু খুব একটা যে ভালো কিছু বার্তা বহন করে তেমন তো নয়, তাই জন্য আমি ঠিক করেছি যে এদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। যে ঘরে গোপাল রয়েছেন, যে ঘরে রাম দরবার প্রতিষ্ঠিত রয়েছেন, আর শাশুড়ি মা এত এত কিছু করে গেছেন এটাকে প্রোটেক্ট করবার জন্য, সেখানে এদেরকে আর নতুন করে আহ্বান জানানোর কোনো দরকার নেই। সত্যি কথা, তারা খুব একটা সুবিধা করতে পারবে না যদিও, কিন্তু তাও আমার মনে হয় যে না, ডাকাই ভালো। আর একটা জিনিস আমি কয়েকদিন আগে একজনের কাছে, খুব দুজনের কাছে, একজন তো বলে আপনি খুব অহংকারী হয়ে গেছেন বলে চলে গেল, তারপরে একজন তো মুখে যা এলো তাই বললো। আমি এর আগেও আমার ব্লগে বলেছি, দেখুন এইসব সমাধান আমার কাছে পাওয়া যাবে না, আমি সাধক নই, আমার একটা সংসার রয়েছে। যে তাদের কিছু সমস্যা যেহেতু আছে, তারা জিজ্ঞেস করেন যে আমি কি করব, কি হবে না হবে, এই ধরনের সমাধানগুলো যদি আমাদের জানাও থাকে, বা আমরা যদি জানি যে ওর কাছে গেলে এরকম একটা কিছু সমাধান হতে পারে, তার উদ্দেশ্য মানে হদিশও আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাকে কেউ কেন অ্যাটাক করছে সেগুলো আমি জানি না, তার ব্যাকগ্রাউন্ড জানি না, কিচ্ছু জানি না। এবং অদৃশ্য হয়ে যিনি এই ব্যাপারটা করছেন, তিনিই বা কেন করছেন, তার কত শক্তি সেটাও জানি না। শুধু শুধু সে যখন সর্বত্র বিরাজমান হতেই পারে, সে তো দেখতে পাবে যে সম্পূর্ণ অচেনা একজন মানুষ তাকে সাহায্য করছে যাতে আমাকে সে বিতরণ করতে পারে, আমার উপর প্রতিক্রিয়া দেবে না, দরকার কী আছে এইসবগুলো। এই জন্য আমি বাবা আর ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোতে খুব একটা সময় প্রচুর করেছি, প্রচুর বাঁশ নিয়েছি নিজের পেছনে, কিন্তু আর সেই সবগুলোর মধ্যে আমি যেতে চাই না। যার ফলে এই ভদ্রমহিলা একজন আর কি আমাকে যা মুখে এসেছে তাই বলেছে। যদি তার মেসেজগুলো আমি আপনাকে দেখাতে পারতাম, কিন্তু থাক আর কি বলবো, সেসবগুলো না বলাই ভালো। তবে এখন মনে হয় যত দিন যাচ্ছে এক্সপিরিয়েন্স বাড়ছে সব কিছুতে, যে যারা বলে যে এসব বলে কিচ্ছু হয় না, তারাই বোধহয় ভালো আছে, তারাই বোধহয় ঠিক, আমার সেটা মনে হয়। কারণ জগতে যেটাকে আপনার প্যারানর্মাল মনে হচ্ছে, সেটা একটু খুঁজলে সেগুলো জাগতিক কারণ 100টার মধ্যে 90টাতে পাওয়া যাবে, বাকি যে 10টায় পাওয়া যাবে না, সেটাকে নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তার থেকে মনে মনে যদি এইটাই বিশ্বাস করতে কেউ চায় যে এসব বলে কিছু হয় না, তাহলেই বোধহয় ভালো। তাহলে অন্তত এই অযথা খোঁচাখুচি চুলকুনি এইসবগুলো আর করতে হবে না। যারা অবিশ্বাসী তারাই একদিক থেকে ভালো, কারণ তারা এই চুলকানিগুলো করে না। আর যাদের ওই ইগোটাতে বড্ড বেশি, যে এটা আছে তাকে প্রমাণ করতে হবে, সেজন্য প্রমাণ করবার জন্য যন্ত্রপাতি ঢাল তরাল নিয়ে পৌঁছে যায়, এরা বড় ডেঞ্জারাস হয়। এরা অযথা মৌমাছির চাকে ঢিল মারে, এবং তারপরে যেটা হয় অনেকেই আর সামলাতে পারে না। তো যাই হোক, এইসব কন্টেন্ট করতে গেলে না একটু স্পিরিচুয়াল হেল্প লাগে, মানে খুব শক্তপোক্ত বর্ম প্রয়োজন হয় নিজেকে প্রোটেক্ট করবার জন্য। এখন সেটা আমার মনে হয় না সেটা আমার খুব একটা দরকার আছে। আমি লাইফস্টাইল ব্লগিং করি, ভালোই আছি যেরকম আছি। ঈশ্বর পরম করুণাময়, সবার প্রতি তিনি করুণাময়ী, আমার প্রতিও তাই। আপাতত আমি আলো নিয়েই বাঁচি, অন্ধকারটা আছে, আলো জ্বালিয়ে অন্ধকারের মধ্যে বসে আছি। তিনিই আমার আলো জীবনে জ্বালাবেন, পরমেশ্বর, তিনি জ্বালিয়েওছেন, এবং আমি এভাবে ভালোই আছি। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। তো